বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে ঋতু বর্ণন কবিতাটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 2024-25 শিক্ষাবর্ষে বাংলা প্রথম পত্রে গদ্য এবং কবিতায় বেশ কিছু পরিবর্তন সাধিত হয়েছে। পুরাতন সিলেবাস বাদ দিয়ে নতুন নতুন কিছু কবিতা এবং কিছু গল্প সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। ধারাবাহিকভাবে আমরা এই নতুন গল্প এবং কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে যে কবিতাটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো সেই কবিতাটার নাম হচ্ছে ঋতু বর্ণন। আমি কবিতার নামটা একটু লিখি। কবিতার নাম হচ্ছে ঋতু বর্ণন। কবি আলাওয়াল। কবি হচ্ছে আলাওয়াল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল কবিতায় যাওয়ার আগে এই কবি সম্পর্কে সামান্য একটু ধারণা লাভ করব। কবি আলাওয়াল মূলত হচ্ছেন মধ্যযুগের কবি। তোমরা জানো বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ রয়েছে সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ নামে তিনটা যুগ বিভাগ করা হয়েছে। সেই যুগ বিভাগের মধ্যযুগের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছেন কবি আলাওয়াল। যেহেতু কবি আলাওয়ালের জন্ম হচ্ছে 17 শতকে অর্থাৎ 1607 খ্রিস্টাব্দে বর্তমান ফরিদপুর জেলার, যেটা পূর্বে ছিল ফতেহাবাদ পরগনা, তো এই ফতেহাবাদ পরগনা কিংবা ফরিদপুর জেলায় কবি আলাওয়াল 1607 খ্রিস্টাব্দে। এখানে অবশ্যই তোমরা আনুমানিক কথাটা উল্লেখ করবে, কারণ নির্ধারিত কোনো প্রমাণ নেই এখানে, আনুমানিক ধরে নিতে হবে। তো সেই হিসেবে আনুমানিক 1607 খ্রিস্টাব্দে কবি আলাওয়াল জন্মগ্রহণ করেন। তো কবি আলাওয়াল যখন তরুণ ছিলেন তখন জীবিকার সন্ধানে তার পিতার সাথে যাচ্ছিলেন চট্টগ্রামে। যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়েন এবং সেখানে তার পিতা নিহত হন। কবি সেই সময় চট্টগ্রামে পৌঁছাতে না পেরে চলে যান আরাকান, বর্তমান যেটাকে বলা হচ্ছে মায়ানমার। তো তরুণ বয়সে কবি আলাওয়াল যখন মায়ানমারে পৌঁছালেন, সেখানকার যিনি অমাত্য কোরেশি মাগন ঠাকুর, এই একজন যুবককে দেখে তিনি মুগ্ধ হলেন এবং তাকে আরাকান রাজার যে সেনাদল আছে সেই সেনাদলে অন্তর্ভুক্ত করলেন। এবং কবি যেহেতু প্রথম থেকেই মেধাবী ছিলেন, বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন, বিভিন্ন ভাষা ভালোভাবে বলতে পারতেন, সেই হিসেবে কবি আলাওয়াল খুব অল্প সময়েই সেনা দল থেকে একেবারে রাজার সভাসদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তো সভাসদদের অন্তর্ভুক্ত হয়ে যে কবি এই যে কোরেশি মাগন ঠাকুর, তার পৃষ্ঠপোষকতায় তার কাব্য রচনা শুরু করলেন এবং তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ পদ্মাবতী, এই কাব্যটা রচনা করলেন। এবং এই রাজসভার বিভিন্ন শিক্ষিত মার্জিত লোকদের সংস্পর্শে থেকেই কিন্তু কবিতার কাব্যটা রচনা করেছেন। তো আমাদের যে কবিতা ঋতু বর্ণন, এই ঋতু বর্ণন কবিতাটা মূলত হচ্ছে আলাওয়ালের সেই বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর একটা ছোট্ট অংশ বিশেষ। ঋতু বর্ণন মূলত অনেক বড় একটা টপিক, সেখান থেকে তোমাদের পাঠ্য করা হয়েছে খুব সীমিত পরিসরে, অল্প কিছু অংশ নিয়ে তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে। তো এখন আসো আমরা এই মধ্যযুগের কাব্যের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। মধ্যযুগের যে কাব্যগুলো ছিল, এই কাব্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে লিখিত হয়েছে বিভিন্ন রাজা রাজরাদের পৃষ্ঠপোষকতায়, রাজা এবং অমাত্যদের পৃষ্ঠপোষকতায় এর কাব্যগুলো রচনা করা হয়েছে। যেমন এই ধরনের পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ইউসুফ জুলেখা, তোমরা নাম শুনে থাকবে। তো তেমনিভাবে পদ্মাবতীও কিন্তু এরকম কোরেশি মাগন ঠাকুর অমাত্য যে ছিল আরাকান রাজার, তার পৃষ্ঠপোষকতায় এই কাব্যটা রচনা করা হয়। তো যখন পৃষ্ঠপোষকতায় রচনা করা হচ্ছে সেই রাজার অধীনে থেকে, তো সেই হিসেবে এই মধ্যযুগের যে পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যগুলো ছিল, সেই কাব্যগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল এই কাব্যের প্রথমেই থাকতো রাজার বন্দনা বা রাজার স্তুতি, তারপরেই থাকতো মূলত হচ্ছে 12 মাসা, অর্থাৎ এখানে যে নায়ক নায়িকাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই নায়ক নায়িকারা 12 মাসে কিভাবে তারা দিন যাপন করছে, জীবন যাপন করছে, সেই 12 মাসের একটা বর্ণনা। তারপরেই থাকতো মূলত হচ্ছে ঋতুর বর্ণনা, 12 মাসটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসে, সেখানে তারা 6টা ঋতুতে কিভাবে অবস্থান করছে সেই ঋতুর একটা বর্ণনা থাকতো। মূলত সেই ঋতু বর্ণনটাই হচ্ছে আমাদের আজকের পদ্মাবতী কাব্যের একটা অংশ তোমাদের পাঠ্য করা হয়েছে।
তো আমরা আর বেশি কথা বাড়াবো না, তো চলো আমরা সরাসরি মূল কবিতায় ফিরে যাই। মূল কবিতায় যে দেখি কবি এই 6 ঋতুতে মানুষের ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনস্তত্ত্বের কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা কবি দেখাতে চেয়েছেন। আমরা কবিতার অংশ আলোচনা করে সেটা বুঝতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, মূল কবিতা আলোচনার আগে তোমাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে কবি মূলত এই কবিতায় ঋতু বর্ণনার পাশাপাশি ঋতুর সাথে সাথে ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনস্তত্ত্বের বা মনোজগতের যে পরিবর্তনগুলো ঘটে, মানুষের অনুভবের যে পরিবর্তনগুলো ঘটে, চেতনাগত যে পরিবর্তনগুলো ঘটে, সেইগুলোও কিন্তু এখানে তুলে ধরেছেন। তো চলো আমরা কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি আসলে কোন ঋতুতে মানুষের মনে কি রকম ভাব তৈরি হয় এবং কবির দৃষ্টিতে সেই ভাবগুলো কিভাবে ফুটে উঠেছে সেগুলো একটু দেখে নিই। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব, দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধব। এখানে বলছে কি প্রথমে বসন্ত ঋতু। আমরা জানি বাংলাদেশের যে ঋতু বৈচিত্র্য আছে সেখানে ঋতু হচ্ছে 6টা, গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু, শরৎ ঋতু, হেমন্ত ঋতু, শীত ঋতু এবং বসন্ত ঋতু। তো আমরা গ্রীষ্ম দিয়ে শুরু করি, কবি এখানে বসন্ত দিয়েই প্রথমে শুরু করছেন। বসন্ত দিয়ে শুরু করার পেছনে একটা যুক্তি আমার মনে হয় এমন হতে পারে, যেহেতু রাজার অধীনে থেকে তিনি কাব্য রচনা করতেন, আবার বসন্ত ঋতুকে বলা হয় ঋতুর রাজা, তার মানে রাজাকে যদি অন্তর্ভুক্ত করা যায় সেখানে একটা প্রশংসাও চলে আসে, এই হিসেবে বসন্ত ঋতুকে আগে নিয়ে শুরু করতে পারেন। তবে আমরা সেদিকে না যাই, মূলত এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেই জিনিসটা দেখার চেষ্টা করি। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব, অর্থাৎ প্রকৃতিতে যখন বসন্ত ঋতু আসে তখন গাছে গাছে কি হয়, নতুন পাতা গজায়। নবীন শব্দের অর্থ হচ্ছে নতুন এবং পল্লব শব্দের অর্থ হচ্ছে পাতা, অর্থাৎ প্রকৃতিতে যখনই বসন্ত আসে তখন গাছে গাছে নতুন পাতা গজায়, প্রকৃতিটা সবুজ সমারোহে ছেয়ে যায়। দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধব। এখানে দুই পক্ষ বলা হচ্ছে, আমরা যখন ছোটবেলায় 1 2 শিখতাম তখন এইভাবে পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। পক্ষ মানে হচ্ছে 15 দিন, চন্দ্রমাস অনুযায়ী শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। কিন্তু সময়ের পরিক্রমায় এই পক্ষটা দেখো, এর আগে কিন্তু 15 দিন হিসেবে বা কবিতায় 15 দিন হিসেবে ব্যবহার হয়নি, বরঞ্চ এই পক্ষ শব্দটা ব্যবহার হয়েছে ঋতু হিসেবে, অর্থাৎ দুই পক্ষ, অর্থাৎ দুই ঋতু, এক ঋতু বসন্ত ঋতুর আগে, আরেক ঋতু বসন্ত ঋতুর পরে। তো বসন্ত ঋতুটাকে, বসন্ত ঋতুর আগের ঋতু যেটা সেটা হচ্ছে শীত, এবং বসন্ত ঋতুর পরের যেটা সেটা হচ্ছে গ্রীষ্ম। তো এই দুইটা ঋতুর মাঝামাঝি হচ্ছে সুন্দর ঋতু বা এই বসন্ত ঋতু, সুমাধব। কেন এই বসন্ত ঋতুকে দুই ঋতুর মাঝামাঝি অবস্থানে নিয়ে আসা হলো তার একটা কারণ দেখো, শীত ঋতু এবং গ্রীষ্ম ঋতু এই দুইটা ঋতুর দুই রকম বৈশিষ্ট্য, একেবারে আকাশ পাতাল পার্থক্য। কেমন, শীতকালে প্রকৃতি যেমন থাকে, গ্রীষ্মকালে কিন্তু প্রকৃতি তার সম্পূর্ণ উল্টো অবস্থানে থাকে। শীতকালে আমরা গায়ে একগাদা পোশাক জড়িয়ে থাকি, কিন্তু গ্রীষ্মকালে দেখা যাচ্ছে আমরা অনেক সময়, যারা ছেলেরা আছে তারা অনেক সময় খালি গায়েও থাকি, আবার গায়ে কিছু রাখাও যায় না। শীতকালে আমরা কাঁথা কম্বল গায়ে দিয়ে থাকি, গরমকালে আমরা কিছুই গায়ে দিই না, উপরে ফ্যানের বাতাস চলে। তো এইভাবে গাছে গাছে শীতকালে দেখবা যে পাতা ঝরে যায়, আবার গরমকালে সেই পাতাগুলো থেকে যায়। তো এমনিভাবে দুই ঋতুর সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য, আর মাঝখানে এসে হচ্ছে এই সুন্দর ঋতু। অর্থাৎ এই যে সুমাধব বলা হচ্ছে, সুন্দর ঋতু বলা হচ্ছে, এর কারণ হচ্ছে এই ঋতুতে না আছে শীত, না আছে গরম, অর্থাৎ নাতিশীতোষ্ণ। এই ঋতুতে দেখবো সুন্দর করে ঘুম হয়। তার মানে এই ঋতুটাকেই বলা হচ্ছে বসন্ত ঋতু। গাছে গাছে নতুন ফুল ফুটছে, নতুন পাতা গজাচ্ছে এবং প্রকৃতিতে সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে। আচ্ছা, আরো বসন্ত ঋতুর যে সমস্ত বৈশিষ্ট্য আছে কবি এখানে উল্লেখ করেছেন, দেখো কি কি। মলয় সমীর হইলা কামের পদাতি। মলয় সমীর মানে হচ্ছে দক্ষিণা বাতাস হইল কিসের, কামের পদাতি। কাম এটা হচ্ছে হিন্দুদের প্রেমের দেবতাকে বলা হয় কামদেব। পদাতি মানে হচ্ছে সেই সময়ের, পদাতি মানে হচ্ছে যারা সংবাদ বাহন করে, সংবাদ বাহককে বলা হতো পদাতি। তো কবির কাছে মনে হচ্ছে এই সময় বসন্তকালে যে দক্ষিণা বাতাসটা হয়, এই বাতাসটা মূলত হচ্ছে একটা প্রেমের বার্তা বয়ে আনে। আরো কি কি হয়, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত মানে হচ্ছে মুকুল, নতুন নতুন মুকুল তৈরি হলো। করিল, কইল শব্দের অর্থ হচ্ছে করিল, তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বড় বড় যে সমস্ত গাছ, সমস্ত গাছে ফুল ধরে না, শুধু ফল হয়, অর্থাৎ বড় বড় বৃক্ষ এবং এই সমস্ত বনস্পতি যে সমস্ত আছে সেগুলোতে কি হয়, মুকুলিত হয়। আচ্ছা, এরপরে বলছে কুসুমিত কিংসুক সঘন বন বন লাল। কুসুমিত অর্থাৎ প্রস্ফুটিত হয়, কি প্রস্ফুটিত হয়, কিংসুক। কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল।
এবং সঘন বন লাল, অর্থাৎ বিরাট যে জঙ্গল আছে শিমুল পলাশ ফুলের সেই বনটা লাল টকটকে হয়ে যায়, অর্থাৎ পলাশ ফুল দেখবো যে লাল। এই পলাশ ফুলের বা পলাশ বাগান এই বসন্তকালে একেবারে লালে লাল হয়ে যায়। আরো কি হয়, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, এবং এই যে সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর আভা বিশিষ্ট বা সুন্দর রং বিশিষ্ট, ও মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল বা বেল ফুল, লবঙ্গ, গুলাল অর্থ হচ্ছে আবির রং। তার মানে বোঝা যাচ্ছে যে এই সময় গাছে গাছে নতুন পাতা গজানোর পাশাপাশি নতুন ফুল ধরে, এবং ফুল তো বিভিন্ন রকমের হয়, সেই হিসেবে পলাশ ফুল হচ্ছে লাল রং, আরো অন্যান্য যে সমস্ত ফুল ধরে সেই ফুলগুলো কিছু কিছু আছে আবিরের রং, কিছু কিছু আছে লাল রং, কিংবা আরো অন্যান্য বিভিন্ন রঙে সেই সময় আবহাওয়াটা বা পরিবেশটা রঙিন হয়ে থাকে। আরো কি হয় দেখো, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, এই বসন্ত ঋতুতে ভ্রমররা গুঞ্জন করে, সেই গুঞ্জনকে কবি বলছেন এটা আসলে ভ্রমরের একটা ঝংকার, এবং পাশাপাশি কোকিল কলরব করে। দেখবা কোকিল যে আছে, কোকিল পাখি, এটা সারা বছর চুপচাপ থাকে, কিন্তু বসন্তকালে তারা কুহু কুহু করে ডাকে। তো এই বিষয়গুলো বসন্তকালের বৈশিষ্ট্য। আচ্ছা, এই জিনিসগুলো দেখে শুনিতে যুবক মনে জাগে অনুভব, অর্থাৎ এই যে বসন্তের যে বৈশিষ্ট্য, গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে, নতুন ফুল হচ্ছে, প্রকৃতি রঙে রঙিন হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে কি ভ্রমর ঝংকার তুলছে, কোকিল কুহু কুহু ডাকছে, এই সমস্ত শুনে যারা যুবক আছে তাদের মনে এক ধরনের অনুভব তৈরি হয়। নানা পুষ্প মালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, অর্থাৎ এই প্যারাতে প্রথম যে স্তবকটা আছে এই স্তবকে কবি বসন্ত ঋতুর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, এবং পাশাপাশি এই ঋতুতে মানুষের মনস্তত্ত্ব বা মানুষের মনে যে ভাবাবেগটা তৈরি হয় সেই বিষয়টাও কবি তুলে ধরেছেন। পরের প্যারা দেখো, যাদের কাছে বই আছে তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারো। নিদাগ সময়ে অতি প্রচন্ড তপন, নিদাগ শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল সময়ে, সময়ে বানানটা দেখো দন্তস্ব ম এ, এটা আমরা বর্তমানে অন্তস্থ হিসেবে ব্যবহার করি, অন্তস্থ একার, তার মানে নিদাগ সময়ে মানে হচ্ছে গ্রীষ্মকালে কি হয়, অতি প্রচন্ড তপন, তপন শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো গ্রীষ্মকালে সূর্য প্রচন্ড তাপ সৃষ্টি করে, রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ, অর্থাৎ এই যে গ্রীষ্মকালে যখন রৌদ্র প্রচন্ড তাপ দিচ্ছে, শরীর গরম হয়ে যাচ্ছে, মানুষ এই সময় কি করছে, রৌদ্রের ভয়ে ছায়ার চরণে আশ্রয় নিচ্ছে, অর্থাৎ যেখানে ছায়া আছে মানুষ সেই জায়গাতে যে আশ্রয় নিচ্ছে। চন্দন চম্পক মাল্য মলয় পবন, সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, অর্থাৎ এই যে গ্রীষ্মের সময়টাতে মানুষের মনে যে ভাবটা তৈরি হয়, নতুন দম্পতির মনে যে ভাবটা তৈরি হয়, কিংবা বাতাসের যে গরমটা ভাবটা দেখা যায়, কিংবা সূর্যের যে তাপটা তৈরি হয়, এই জিনিসগুলো কিন্তু কবি দ্বিতীয় স্তবকে ফুটিয়ে তুলেছেন। এরপরে দেখো, পাবন সময় ঘন ঘন গরজিত, প্লাবন অর্থাৎ এটা মূলত প্লাবন শব্দের একটা রূপ। প্লাবন মানে হচ্ছে বর্ষার যে বর্ষাতে যে প্লাবনটা তৈরি হয়, অর্থাৎ বর্ষাকালে কি হয়, ঘন ঘন গরজিত, ঘন মানে হচ্ছে মেঘ, অর্থাৎ বর্ষার সময় মেঘ প্রচন্ড ভাবে, এবং একটা ঘন, এখানে দেখো ঘন এবং ঘন দুইটা ঘন ব্যবহার করা হয়েছে, একটা ঘন শব্দের অর্থ হচ্ছে মেঘ, আর একটা ঘন শব্দের অর্থ হচ্ছে বারংবার, ঘন ঘন যেটাকে বলা হয়। প্লাবন সময় মেঘ বারবার কি করে, গরজিত, অর্থাৎ গর্জন করে, প্লাবনের সময় বা বর্ষার সময় মেঘ বারবার গর্জন করে। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পরিত, অর্থাৎ এই সময় জলটা চারিদিকে, যখন মেঘ গর্জন করছে তখন চারিদিকে বর্ষায় জলে পুড়ে যাচ্ছে। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে, দাদুরি শিখিনি রব অতি মন ভাই, অর্থাৎ যখন চারিদিকে বর্ষা হচ্ছে, বর্ষায় চারিদিকে জলে থই থই করছে, এই সময় ব্যাং এবং ময়ূর তাদের ডাকে চারিদিক ভরিয়ে তুলছে। আচ্ছা, এরপরে দেখো, কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, কীটকুল অর্থাৎ বিভিন্ন ধরনের পতঙ্গ, রব অর্থাৎ তারা রব করছে, ডাকছে, পুনি অর্থাৎ পুনরায় বা বারবার, ঝংকারে ঝংকার অর্থাৎ এই যে বর্ষাকালে চারিদিকে পানিতে থই থই করছে, তারপরে হচ্ছে যে ব্যাং ডাকছে, ময়ূর ডাকছে, এবং অন্যান্য যে সমস্ত কীট পতঙ্গ তারা ঝংকারে ঝংকারে বিভিন্ন ধরনের সুর তুলছে। শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে, অর্থাৎ এই বিভিন্ন ধরনের পতঙ্গের ডাক, ব্যাঙের ডাক, ময়ূরের ডাক, এই সমস্ত শুনে মানুষের মনে এক ধরনের ভয় তৈরি হচ্ছে। এটা গেল বর্ষাকাল। তারপরে আমরা দেখলাম বসন্তকাল গেল, গ্রীষ্মকাল গেল, বর্ষাকাল গেল, এরপর আসছে শারদ বা শরৎকাল।
আইলো শারদ ঋতু নির্মল আকাশে। এরপরে আসলো শরৎকাল। শরৎকালে আকাশটা থাকছে একেবারে নির্মল, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো মেঘ নাই, সমস্ত আকাশ নীল, নীল বর্ণ ধারণ করে শরৎকালে। তো এই শরৎকালটা আসলো আকাশটা নীল হয়ে। এরপরে বলছে কি, দোলাইয়ে চামর কেশ কুসুম বিকাশে, অর্থাৎ এই যে শরৎকালে যখন মেঘমুক্ত আকাশ থাকে এবং যে বাতাসটা বয়, কবির কাছে মনে হচ্ছে এই বাতাসে এই যে চামর, রাজাদের পেছনে যে বাতাস দেয় বড় বড় পাখা দিয়ে, যেটাকে চামর বলা হয়, এই বাতাসে যেমন দোল খায়, তেমনি কবির কাছে মনে হচ্ছে যে প্রকৃতি যেন এই বাতাসে চামরের মতো দোল খাচ্ছে। নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক, অর্থাৎ নতুন এক খঞ্জন মানে হচ্ছে এক ধরনের পাখি বিশেষ, এদেরকে দেখে এক ধরনের কৌতুক জাগে। কাদের কৌতুক জাগে? উপজিত যামিনী দম্পতি মনে সুখ, অর্থাৎ এই যে নতুন খঞ্জন পাখি দেখে যারা যামিনী আছে, রাতের বেলা যারা দম্পতি আছে, তাদের মনে এক ধরনের কি হয়, এক ধরনের সুখ উৎপন্ন হয়, সুখ তৈরি হয়। তার মানে এই শরৎকালে মেঘমুক্ত আকাশ, প্রকৃতির পরিবেশ, বাতাসে চামরের মতো দোলানো একটা পরিবেশ এবং নতুন নতুন খঞ্জন পাখি, এ সমস্ত দেখে দম্পতিদের মনে রাতের বেলা এক ধরনের ভাব তৈরি হয়। আচ্ছা, এরপরে বলছে কি, প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। যখন হেমন্ত ঋতুটা আসে, অর্থাৎ শারদ চলে গেল বা শরৎকাল চলে গেল, এরপরে আসছে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতুর সাথে সাথে অল্প অল্প করে শীতের আবির্ভাব ঘটে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়, ফুলের মতো পান, যেটা চুল এবং সুপারি দিয়ে খাওয়া হয়, এই পানটা খাইতেও কেমন একটু মজা মজা লাগে, অধিক সুখ হয়। এরপরে বলছে কি, শীতের তরাসে রবি তুরিতে তুরিতে লুকায়, অর্থাৎ শীতের ভয়ে সূর্য যেন খুব দ্রুত তলিয়ে যায়। অর্থাৎ শীতকালে দিনের পরিধিটা যে ছোট হয়, সেই জিনিসটাই বোঝানো হয়েছে। শীতকালে দিনের পরিধি ছোট হয়, রাতের পরিধিটা বড় হয়। তো কবি এই জায়গাতে কবি এমন উপমা ব্যবহার করছেন, কবির কাছে মনে হচ্ছে শীতের ভয়ে সূর্য যেন খুব দ্রুত তলিয়ে যাচ্ছে। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাই, অর্থাৎ শীতকালে আমরা একটু আগেই দেখলাম যে মানুষের এখানে যুবকদের কথা ব্যবহার করা হয়েছে, দম্পতিদের কথা ব্যবহার করছে। শীতকালে যারা দম্পতি আছে, বলছে কি রাতটা দীর্ঘ যদিও, কিন্তু এই দীর্ঘ রাতটা দম্পতিদের মনে হয় যেন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই জন্য বলছে অতি দীর্ঘ সুখ নিশি, অর্থাৎ সুখের এই দীর্ঘ রাত্রিটা চোখের পলকে যেন শেষ হয়ে যাচ্ছে। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ, অর্থাৎ বিভিন্ন ধরনের বিচিত্র বসন যখন মানুষ গায়ে পরিধান করছে, এই সমস্ত পরিধানে শীত আস্তে আস্তে লুকাচ্ছে বা নিবারণ হচ্ছে। অর্থাৎ দেখবা যে আমরা শীতকালে গায়ে বিভিন্ন ধরনের গরম পোশাক পরি, লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, তো এই জিনিসগুলো দিয়ে যেভাবে শীত নিবারণ করি, কবি ঠিক সেই জিনিসগুলো এখানে বোঝানোর চেষ্টা করছেন। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, কাফুর অর্থ হচ্ছে কর্পূর, কস্তুরী চুয়া যাবক, এই যে বিভিন্ন ধরনের সুগন্ধির কথা এখানে বলা হচ্ছে, সেই সুগন্ধির সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব, অর্থাৎ যারা দম্পতি আছে তাদের মনে এক ধরনের চেতনা অনুভব হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত ঋতু বর্ণন কবিতা। তো আমি যদি আরেকটু রিপিট করি, কবিতায় কি বলা হচ্ছে, এখানে 6টা ঋতুর 6 ধরনের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, পাশাপাশি 6 ঋতুতে মানুষের মনের বিভিন্ন ধরনের ভাবাবেগ বা বিভিন্ন ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমরা প্রথমেই দেখছি যে প্রথমে কবি বসন্ত ঋতু দিয়ে শুরু করছেন, যেহেতু বসন্তকে বলা হয় ঋতুর রাজা। তো এই ঋতুর রাজ বসন্ত যখন প্রকৃতিতে আগমন ঘটছে, তখন দেখা যাচ্ছে গাছে গাছে নতুন পাতা গজাচ্ছে, গাছে গাছে নতুন ফুল ফুটছে। তারপরে এই পলাশ ফুল যখন ফুটছে, পুরো বনটা লাল হয়ে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য ফুল যখন ফুটছে, কখনো আবির রং হচ্ছে, কখনো অন্যান্য সুন্দর রঙে ছেয়ে যাচ্ছে। এই সমস্ত রঙিন পরিবেশ দেখে যারা যুবক আছে তাদের মনে নতুন একটা ভাব যাচ্ছে। এরপরে যখন প্রকৃতিতে গ্রীষ্মকাল আসছে, সেই সময় আকাশে প্রচণ্ড খরা, সূর্যের তাপ দাবদাহ, এই সময় মানুষের মনের এক ধরনের পরিবর্তন ঘটছে এবং এই সূর্যের তাপ দেখে মানুষ ছায়াতে লুকাতে যাচ্ছে। এরপরে যখন বর্ষাকাল আসছে, সেই সময় বর্ষাতে চারিদিক থই থই করছে এবং প্রচণ্ডভাবে মেঘ গর্জন করছে। এই বর্ষাতে ব্যাঙ ডাকছে এবং এই বর্ষাতে ময়ূর ডাকছে, পাশাপাশি অন্যান্য কীটপতঙ্গ ডাকছে। সেই সমস্ত কীটপতঙ্গের ডাক শুনে মানুষের মনে এক ধরনের ভয়ের সঞ্চার হচ্ছে।
এরপরে শরৎকাল আসছে, শরৎ ঋতু আসছে। শরৎকালে আকাশটা মেঘমুক্ত থাকছে, বাতাস যখন হচ্ছে কবির কাছে মনে হচ্ছে যেন এটা চামর দোলানোর মতো। আবার এই সময় দম্পতিদের মনে নতুন সুখ অনুভব হচ্ছে। এরপরে যখন হেমন্ত ঋতু আসছে, হেমন্তের আগমনের সাথে সাথে প্রকৃতিতে অল্প অল্প করে শীতের আগমন ঘটছে। আর যখন শীত আসছে তখন তো শীতে চারিদিকে একেবারে কাবু করে ফেলছে, এবং এইভাবে মানুষের মনে বিভিন্ন ধরনের ভাবের পরিবর্তন ঘটছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত ঋতু বর্ণন কবিতা। তো কবিতার ব্যাখ্যা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পাশাপাশি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করবে। পাশাপাশি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।